সেনগুপ্ত কেমন ছিল, কারণ আমাদের কাছে উনি রীতিমতো একজন ইতিহাস হয়ে রয়েছে। আর আমরা তো তেমন মানে আমরা তো ওনাকে পাইনি, আমরা ওনার বই পড়েছি রীতিমতো। ফলত উনি কেমন ছিলেন, ওনার কাজের ধরন কেমন ছিল, আমাদের যদি একটু বলেন। হ্যাঁ, বরুণদা আমাদের একদম হাতে ধরে কাজ শিখিয়েছে কীভাবে খবর লিখতে হয়, কোনটা খবর, কোন খবরটাকে আমরা গুরুত্ব দেবো। আর বরুণবাবুর একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল, যেটা পরবর্তীকালে সব মানে লিডিং সংবাদপত্র, বিশেষ করে ভার্নাকুলার সংবাদপত্র তারা ফলো করেছিলেন, যে বরুণবাবু গ্রাম বাংলাকে খুব আহ, গুরুত্ব দিতেন আর কি। আমাদের বলাই হয়েছিল যে আমাদের কাগজ কিন্তু আলু পটলওয়ালাদের কাগজ, আচ্ছা। যে বড়লোকের ড্রয়িং রুমে বর্তমান কাগজ যাবেন, নাম করেই বলছি। বর্তমান কাগজ কিন্তু আলু পটলওয়ালা, যারা সবজি বেচে, যারা মাছ বেচে, যারা খেটে খায়, যারা কলে কারখানায় কাজ করে, যারা খেতে খাবারে কাজ সরি কাজ করে, তাদের দিকে নজর দিয়ে কাগজটা করতে হবে। যার জন্য আমাদের একটা পাতা ছিল, সেটা হচ্ছে জেলার পাতা। এবং জেলার পাতার একটা সময় হলো, জেলার পাতাটা এত পপুলার হয়ে গেল, পরবর্তীকালে আনন্দবাজার বা অন্যান্য যারা বাংলা কাগজ, তারা কিন্তু এইটা ফলো করতে শুরু করলো, যে আমরা যখন প্রথম খবর করতে গেছি আমাদের বিভিন্ন জেলায় যেতে হতো। আজকে বর্ধমান, কালকে বীরভূম, পরশুদিন মেদিনীপুর, সেখানে গিয়ে একদম মাটিতে, মানে মাটির সঙ্গে মেশা যে জার্নালিজম, সেটা আমরা শিখেছি। যার জন্য আমরা পরবর্তীকালে আমরা যাদের শিখিয়েছি আর কি, তাদেরকে এটা সবসময় বলার চেষ্টা করি যে আসল কথা হলো পালসটা ধরতে হবে। আমি একটা জায়গায় গেলাম, 5টা লোকের সঙ্গে কথা বলতে হবে, এবং একদম যারা মাটিতে রিক্সা চালক, ভ্যান চালক, যারা চায়ের দোকান করে, যারা একটা ছোটো মুদিখানা করে, তারা কিন্তু পালসটাকে ভালো বোঝে। আমরা যখন এই ইলেকশনে কভার করতে গেছিলাম, আমরা সবসময় চায়ের দোকানে বসে থাকতাম, বা একটা রিক্সা নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি, সেই রিক্সা চালকের সঙ্গে কথা বলে তারা অনেক বেশি খবর রাখে। তুমি খেয়াল করে দেখবে, তারা অনেক বেশি কনসার্ন, কারণ তারা মাটির সঙ্গে মেশে, তারা মানুষের সঙ্গে মেশে, 5টা লোকের সঙ্গে কথা বলে, তাদের থেকে কিন্তু অনেক ভালো ভালো খবর পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের যে একটা টিনের পাতা ছিল, জেলার পাতা, সেটা কিন্তু পরবর্তীকালে অনেকে ফলো করেছে। এবং বরুণদার কাছে আমরা এত প্রশ্রয় পেয়েছি, তার মানে কি আমরা ভুল করলে বকা খেয়েছি। আবার আমাদের সকলেই আমরা যখন সাংবাদিকতা ঢুকি, তখন কেউ হয়তো জার্নালিজম পড়ছি, বা কেউ হয়তো সদ্য পাস করেছি, বা তখনও রেজাল্ট বেরোয়নি। আমাদের একটা বরুণদাটা ছিলেন আমাদের কাছে যেমন ছাতা, তেমনি বাবার মতো। তিনি একটা অপত্য স্নেহ করতেন। আমরা বহু জায়গায় বরুণদার নাম করে অনেক ভালো ভালো খবর করেছি। এমন একটা পরিস্থিতি ছিল আর কি। খালি আমরাও পরবর্তীকালে, যেহেতু আমরা বরুণদার কাছে কাজ শিখেছি, বা আমরা যাদের কাছে কাজ শিখেছি, আবার এই মুহূর্তে মনে পড়ছে আমার বাবার কথা তো বললামই। রেডিওতে ছিলেন সুনীত চক্রবর্তী, তার কাছে আমরা কাজ শিখেছি। ভবেশ দাস অত্যন্ত জনপ্রিয়, যিনি কথিকা করতেন, বা ওই সংবাদ সমীক্ষা, সংবাদ পরিক্রমা, ভবেশ দা, এরা সবাই স্টলওয়ার্ড ছিল আর কি। আমরা তাদের কাছ থেকে কাজ শিখেছি, এবং আমরা চেষ্টা করি যেন আমরা যেটুকু শিখেছি আমরা পরবর্তী প্রজন্মে, আমি কিছুদিন বাগবাজার উইমেন্স কলেজে পড়িয়েছি, আমি সবসময় এটাই বলার চেষ্টা করতাম ছাত্রছাত্রীদের, যে বাস্তবটা কিন্তু খুব কঠিন। আবার অনেকে বলে যে, অনেকে আসে কিন্তু এই প্রফেশনটায় আসে যে একটা বিশাল গ্ল্যামার আছে, কিন্তু আজকের দিনে আমি এটাও বলবো যে সাংবাদিকতায় আজকে আর সেই গ্ল্যামার নেই। আজকে তুমি নিজে যেখানে কাজ করছো, বা আরও 5জন যেখানে কাজ করছে, আজকে প্রতিযোগিতাটা এত বেড়ে গেছে, তারপরে মিডিয়া স্কোপটাও আজকে কমে যাচ্ছে। আমি তো আমার ছাত্রছাত্রীদের অনেক সময় ডিসকারেজও করি যে এই প্রফেশনে এসো না, অন্য প্রফেশনে যাও। যাই হোক, অনেকে ভালোবেসে আসে। আমার মনে হয় তাদের একটা আদর্শ রেখে কাজ করা উচিত। স্কোপ একেবারে নেই তা নয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্কিলটা তাদের দেখাতে হবে, এবং সিনিয়রদের কিন্তু ফলো করতে হবে। আজকে যারা আমরা সিনিয়র, তাদের কাছে অনেক কিছু শেখার আছে, তাদের অভিজ্ঞতা বিশাল। তাদের সঙ্গে যদি তোমরা রেগুলার আলোচনা করে, তাহলে অনেক কিছু শেখা যাবে। একদম। আমি এবার শেষের দিকে এসে গেছি একেবারে সাক্ষাৎকারে।
দাদা এই যে ডিজিটাল মিডিয়া তো কোথাও গিয়ে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি বলা হচ্ছে যে ভবিষ্যৎ, এই যে মিডিয়ার ভবিষ্যৎ আমরা দেখছি ওয়ান ম্যান আর্মি। আবার উল্টো দিকে আমরা দেখছি যে এই ডিজিটাল মিডিয়ায় কোথাও রেজিস্ট্রেশন করতে হয় না, একটা ফোন, একটা বুম, একটা মাইক থাকলেই আমরা সাংবাদিকতা শুরু করে দিতে পারছি ইউটিউব চ্যানেল খুলে। ফলত এই যে একটা ভরসা করার জায়গা সেটা তো অনেক কমে যাচ্ছে, কারণ আমাকে কোথাও গিয়ে জবাবদিহি করতে হচ্ছে না। এবার সত্যিই যারা ভালো কাজ করতে চাইছে তাদের কাজটা কোথাও গিয়ে তার জন্য জাজ হচ্ছে দর্শকদের কাছে। এই বিষয়টা যদি তুমি এক্স্যাক্টলি আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আজকালকার ডিজিটাল মিডিয়া হয়ে গেছে, যেটা তুমি বললে, একটা বুম থাকলে, একটা মোবাইল থাকলে আমি জার্নালিস্ট হয়ে গেলাম। আবার কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই, আবার কারোর কাছে জবাবদিহি করতে হবে না, আমি নিজেই মালিক। একটা দিকে এটা ভালো খারাপ দুটো দিকই আছে, যে আবার কারো ওপর আমাকে নির্ভর করে থাকতে হবে না, আমি একাই সব, আমিই মালিক, আমি শ্রমিক, আমি রিপোর্টার, আমি ফটোগ্রাফার, আমি ভিডিও এডিট করব, ভালো, খুবই ভালো। কিন্তু কোথাও একটা কিন্তু জবাবদিহির ব্যাপারটা এসে যায়। আজকে তুমি একা আছো, পরবর্তীকালে যদি তোমার অর্গানাইজেশন, তুমি যে অর্গানাইজেশনের সঙ্গে আছো, সেটা যদি আরও বড় হয়, সেখানে আরও 5 জন লোক লাগবে, সেখানে একটা এস্টাবলিশমেন্ট লাগবে, একটা লজিস্টিক জায়গা লাগবে। এগুলো আস্তে আস্তে চিন্তা করতে হবে। আমার কাছে বুম আছে বলেই আমি রেজিস্ট্রেশন নেই, আমার কাছে রেজিস্ট্রেশন থাকার দরকারও নেই, আমি একটা বুম থাকলেই যথেষ্ট। কিন্তু আমার মনে হয় কোথাও একটা বোধ হয় বাধ্যবাধকতা থাকা উচিত, কোনো একটা জায়গায় জবাবদিহি করতে হবে। সেটা পাঠকদের কাছে হোক বা দর্শকদের কাছে হোক বা নিজের কাছেও নিজেকে জবাবদিহি করতে হবে। যে আমি আজকাল একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে অনেক সময় আমি কাউকে XYZ বা কারোকে নাম করে দোষারোপ করতে চাইছি না, অনেক সস্তা চমক দেওয়ার মতো একটা ব্যাপার এসে যায় অনেক সময় ডিজিটালে। হ্যাঁ, যে আমি সবার আগে একটা ভুলভাল খবর দেওয়ার একটা প্রবণতা থেকে যায়। এই জায়গার থেকেই কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। আমরা খবরের কাগজে কী করেছি, আমরা অত্যন্ত চেক করে একটা খবর ছাপবো, তার কি রিয়াকশান হবে, আর একবার যখন ছাপা হয়ে গেল তখন তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এটা চ্যানেলে কি সুবিধা আছে, আমি চ্যানেলে বা তোমার ডিজিটালে আমি একটা সময় দেখালাম, সেটা আবার পরে ইরেজও করে দিতে পারি। কিন্তু খবরের কাগজে এটা পরের দিন বেরিয়ে যাচ্ছে, সেটাকে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। সেটা বড়জোর একটা ভুল খবরের জন্য আমি পরের দিন বা তারপরের দিন একটা দুঃখ প্রকাশ করতে পারি। কিন্তু এই জায়গাটা আমি যদি নিজে দায়িত্ব সচেতন না থাকি, নিজে যদি সমাজ সচেতন না থাকি, তাহলে কিন্তু এই ওনাসটা আমার উপর এসে পড়বে যে আমি একটা ভুল খবর করে দিলাম, 4টি বাহবা কুড়ানোর জন্য একটা ভুল খবর বা অত্যন্ত সেন্সেশনাল একটা কিছু বলে দিলাম। পরবর্তীকালে আমার কাছে কিন্তু আমার মানটা কমে যাবে, প্লাস আবার দর্শক বা আমার শ্রোতা যারা আমার চ্যানেল নিয়মিত দেখে বা আবার ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল যারা গ্রাহক, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে। কাজেই আমার কাছে একটা বুম আছে বলেই আমি যা খুশি তাই করতে পারবো না, কোথাও আমাকে একটা কিন্তু জবাবদিহি, নিজের কাছে নিজেকে জবাবদিহি করতে হবে এবং তার জন্য সচেতন থাকতে হবে। দুমদাম করে একটা কিছু দেখলাম, সঙ্গে সঙ্গে সেটাকে এয়ার করে দিলাম, এটা বোধহয় ঠিক না। তাতে যদি আমার খবরটা নাও দেখানো যায়, আমাদের মিডিয়াতে একটা চালু কথাই আছে, হোয়েদার ইট ইজ ডাউট লিভ ইট আউট। যেখানে আমার সন্দেহ থাকবে তখন সেটা আমরা দেখাবো না বা ছাপবো না। সেটা আমরা ভুল খবর দেখানোর থেকে বা ছাপানোর থেকে সেই খবর না ছাপানো ভালো। অনেক সময় হয়েছে আমরা ভুল খবর করেছি, তার জন্য আবার পরের দিন দায় স্বীকার করতে হয়েছে। আবার কোনো সময় আমরা জানি খবরটা ঠিক, কিন্তু নানান রকম প্রেশার থাকে, সরকারি প্রেশার থাকে বা বিভিন্ন লবির প্রেশার থাকে, অনেক সময় তারা ইচ্ছে করে সেটাকে ভুল খবর প্রমাণিত করতে চায়। সেখানেও আমার দায়বদ্ধতা আছে, সেখানে আমাকে রুখে দাঁড়াতে হবে, আমাকে বলতে হবে না আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। সেটা একটা আবার চ্যালেঞ্জ যে আমি না ঠিক খবরই ছেপেছি, এটাই লিখাও, তারা ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছে। কাজেই জবাবদিহিটা যেমন নিজের কাছে করতে হবে, তেমনি সচেতনতা এবং দায়িত্ব সচেতনতার একটা ব্যাপার কিন্তু সে আবার ডিজিটাল হোক বা প্রিন্ট মিডিয়া হোক বা চ্যানেল হোক বা টিভি চ্যানেল হোক, কোথাও এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে দায়িত্ব সচেতনতা অত্যন্ত জরুরি এবং দায়িত্ববোধ, এটা মাথায় রাখতে হবে।